ওকে। সো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 2 শুরু করব, বাট তার আগে যেহেতু চ্যাপ্টার 1 শেষ হয়েছে এন্ড নেক্সট ক্লাস থেকে আপনাদের অফলাইন ক্লাস হবে, সো আমাদের একটা কুইজ নিয়ে ভাবা উচিত। তো এখন আমি ভাবতেছি আপনাদের কুইজটা নিব হচ্ছে আমি আজকে 15, নেক্সট উইকের সানডেতে অর্থাৎ 22 তারিখে। তো এখানে কি কারো কোনো প্রবলেম আছে বা কোনো কনসার্ন? না স্যার, প্রবলেম নাই, কুইজ তাড়াতাড়ি নিলেই ভালো। আপনাদের মিড মেবি 30 তারিখে শুরু হবে, এন্ড তার আগে হয়তো ঈদের বন্দর পড়বে। তো আই থিংক আমাদের একটু তাড়াতাড়ি করলেই বেটার আর কি। তো তাহলে আমি 22 তারিখে ফার্স্ট কুইজটা রাখতেছি, আমি ক্লাস শেষে চ্যানেলে বলে দিব আর কি, কুইজ এন্ড কুইজের সিলেবাস, বাকি সবকিছু। আচ্ছা, তো আমরা মিনওয়াইল চ্যাপ্টার 2 শুরু করি। চ্যাপ্টার 2টা একটু বড়, তো আমাদের একটু টাইম লাগবে চ্যাপ্টার 2টা শেষ করতে। আচ্ছা, সো প্রথমেই আসি ইনস্ট্রাকশন সেট। তো লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে হয়তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা এই কোর্সে কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, অ্যান্ড সেই কনভার্সনটা পরবর্তীতে কিভাবে হার্ডওয়্যারে রান করা হয়, এই জিনিসগুলো দেখব। তো সেকেন্ড চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে ওই কনভার্সনের পার্ট 2, অর্থাৎ কিভাবে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, এই পার্ট 2। এখন মেশিন ল্যাঙ্গুয়েজে আসলে এক স্টেপে কনভার্ট হয় না, 2 স্টেপে কনভার্ট হয়। আমরা কেউ কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত বা নাম শুনছি? ইয়েস স্যার। তো কেউ একটু বলেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আসলে কি? মেশিন কোড করা হয় স্যার, যে ল্যাঙ্গুয়েজে আহ মেশিন কোড ইনস্ট্রাকশন তো গুলো আসলে যেভাবে। বাইনারি আর কি, তাই না? হ্যাঁ, মানে লো বাট লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি, মানে রেজিস্টার হ্যাঁ, গুলোতে কিভাবে কাজ করবে ওই রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো এইটাই আর কি। আমি একটু ডিটেলসে বলি। তো একটু দেখেন, যখন কিনা আপনি সি বা পাইথন এই ধরনের কোড করতেছেন, ধরেন আমি একটা এক্সাম্পল বের করি, এক্সাম্পল পাইথন কোড। এটা তো বেশি সহজ। আচ্ছা, ধরেন এই যে এই কোডটাতে যে এখানে একটা ভ্যারিয়েবল আছে, যেখানে আপনি পাইথন স্ট্রিংটা রাখলেন, তারপরে প্রিন্ট করলেন, দেন আবার আর একটা ভ্যারিয়েবলে এরকম আরেকটা স্ট্রিং রাখলেন, প্রিন্ট করলেন। এগুলাকে সরাসরি স্যার, মেশিন ল্যাঙ্গুয়েজে। কুইজের আগে কি হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। স্যার, অ্যাসাইনমেন্টের ডেডলাইন কি কুইজের দিনের সাথে না স্যার? আম নাকি? এইটা ডিপেন্ড করে, আমি হয়তো অ্যাসাইনমেন্ট দিব একদিন পরে, সো ডেডলাইন কুইজের, মানে কুইজ যেদিন হয়ে যাবে সেদিন রাতে আর কি। আচ্ছা, ওকে স্যার। মানে কুইজের আগের দিন ডেডলাইন হবে না, কুইজের দিনে ডেডলাইন হবে। তো আপনারা কুইজ দিয়ে বাসায় গিয়েও সাবমিট করতে পারবেন আর কি। কুইজ কবে নেবেন কাইন্ডলি একটু বলবেন, লেটে জয়েন হয়েছি তো। 22 তারিখ। আমি ক্লাস শেষে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আর কি। ওকে। আচ্ছা, তো এগেইন আসি। আহ এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলা পাইথন বা সি, এখানে একটা বড় অসুবিধা হচ্ছে আপনি যে কোনো নামে ভ্যারিয়েবল দিতে পারেন। এখানে একটা নাম দেওয়া হয়েছে নেম, একটা নাম দেওয়া হয়েছে মেসেজ, আপনি নিজের নামেও দিতে পারেন, তাই না? এখন এই কাজগুলা করলে যেটা হয়, যখন আপনি মেশিন ল্যাঙ্গুয়েজে যাবেন তখন আপনার এই প্রত্যেকটা নামের সাথে কিছু একটা, কোনো একটা বাইনারি নাম্বার জুড়ে দিতে হবে, যে এই নামটা বাইনারিতে এটা রিপ্রেজেন্ট করে, এই নামটা বাইনারিতে এটা রিপ্রেজেন্ট করে। আমি কি এটা বুঝাইতে পারছি? যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ ফুললি বাইনারি, আপনার পুরা কোডটাকে বাইনারিতে লিখতে হবে। এখন আপনি যদি কোডে ভ্যারিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন,
তাহলে আপনার বাইনারিটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে না? কারণ আপনি তো এইখানে যে মানে যা খুশি তাই লিখতে পারবেন। যা খুশি তাই লিখতে পারার কারণে এটাকে বাইনারিতে কনভার্ট করা কঠিন হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। Yes, sir. হ্যাঁ, এখন এই যা খুশি তাই লেখা থেকে আমরা একটা স্ট্যান্ডার্ডের ভিতরে চলে আসতে যাচ্ছি। তো সেই স্ট্যান্ডার্ডের ভিতরে আসাটাকে আমরা বলতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটু বেশি স্ট্যান্ডার্ডাইজড এবং একটু বেশি স্ট্রিক্ট, রুলগুলা একটু বেশি স্ট্রিক্ট। কিরকম স্ট্রিক্ট যদি আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দেখে নেই আগে আমরা, পরে হচ্ছে আম, পরে জিনিসগুলা বুঝতে ইজিয়ার হবে। সেখানে দেখেন একটা সি কোড লেখা, যেখানে আপনি একটা ভ্যারিয়েবল নিছেন এফ, আপনি লিখতেছেন এফ ইকুয়াল টু জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে। ওকে, এখন যখন আপনি এটা অ্যাসেম্বলিতে করতে যাবেন, অ্যাসেম্বলিতে ফিক্সড কিছু ইনস্ট্রাকশন আছে, এর বাইরে কোনো ইনস্ট্রাকশন নাই যেগুলো ইউজ করা যায় না। এখানে যেমন আপনি একই লাইনে দুইটা যোগ একটা বিয়োগ করে ফেলতেছেন, অ্যাসেম্বলিতে এক লাইনে একটার বেশি অপারেশন করা যায় না। ঠিক আছে, তো ওখানে তারা কি করছে দেখেন, ফার্স্ট লাইনে জি আর এইচ কে যোগ করা হয়েছে, করে টি0-তে রাখা হয়েছে। তো এই যে এটা এটা এক লাইন কোড, এটার পারপাস হচ্ছে এই দুইটাকে যোগ করে প্রথমটাতে রাখা। বুঝতে পারছি? Yes, sir. হ্যাঁ, দেন সেকেন্ড লাইনে হচ্ছে আই আর জে কে যোগ করে টি1-এ রাখা হয়েছে। আর থার্ড লাইনে এখানে একটু ভুল আছে, এটা অ্যাড লেখা, এটা আসলে সাব হবে। এই অ্যাডটা সাব হবে, কারণ এখানে আসলে কি আমরা এই দুইটা বিয়োগ করব, তাই না? টি0 মাইনাস টি1 করে হচ্ছে আমরা এফে রাখবো, রাইট? এটা বুঝতে কি কারো কোনো কনফিউশন হয়েছে? No, sir. হইলে বলতে পারেন, আমি আর একবার এক্সপ্লেন করব। তো অ্যাড এ বি সি, এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন, যেখানে বি আর সি যোগ করে এ তে রাখা হয়। ঠিক আছে, একদম সিম্পলেস্ট। সো এখানে অ্যাড না দিয়ে সাব দিলে বি থেকে সি বিয়োগ করে এতে রাখা হবে, দ্যাটস ইট। তো এই ইনস্ট্রাকশন গুলাকে ইউজ করে আমরা এরকম একটা কোডকে এই নিচে যেরকম 3 লাইন আছে এরকম করে ট্রান্সলেট করতে পারি। এই নিচের ট্রান্সলেটেড কোডটাকেই বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার সুবিধা কি? সুবিধাটা হচ্ছে দেখেন, এই যে 3টা লাইন আপনি লিখছেন, এই 3 লাইনের ফরম্যাট কিন্তু সেম। প্রথমে ইনস্ট্রাকশনের নাম, দেন ডেস্টিনেশন, দেন দুইটা সোর্স। ডেস্টিনেশন আর সোর্স মানে বুঝছি, সোর্স হচ্ছে যেই ভ্যারিয়েবল গুলার ভ্যালু দিয়ে আপনি রেজাল্ট ক্যালকুলেট করবেন, ডেস্টিনেশন হচ্ছে রেজাল্টটাকে আপনি যেই ভ্যারিয়েবলে স্টোর করবেন। ওকে, সো এখানে আমরা তাহলে কি দেখতেছি দেখেন, যে প্রথমে আমরা দেখতেছি ইনস্ট্রাকশনের নাম, তো এটা হচ্ছে ইনস্ট্রাকশনের নাম। দেন আমরা একটা সোর্স রাখতেছি, আর আমরা দুইটা ডেস্টিনেশন রাখতেছি। তো নিচের ইনস্ট্রাকশন গুলাও দেখেন, সব ইনস্ট্রাকশনই সেম। এখানে অ্যাড না দিয়ে যদি আমরা সাব দেই, স্টিল এটা সেম টাইপের ইনস্ট্রাকশনই থাকতেছে, তাই না? তো যেহেতু এই ইনস্ট্রাকশন গুলা দেখতে সেম অথবা সেম প্যাটার্ন ফলো করে, এগুলাকে পরবর্তীতে বাইনারিতে ট্রান্সলেট করা অনেক ইজিয়ার, কারণ এখানে ভ্যারিয়েশন হওয়ার সুযোগ কম। আপনি একটা সি বা একটা পাইথন কোডে প্রত্যেকটা লাইন পরের লাইনের থেকে ডিফারেন্ট, তাই না? তো লাইনগুলোর মধ্যে ভ্যারিয়েশন অনেক বেশি, যার কারণে সেটাকে বাইনারিতে কনভার্ট করাটা অনেক টাফ। বাট আপনি যদি সি বা পাইথনকে প্রথমে একটা রিজিড বা মোর স্ট্রাকচার্ড ফরম্যাটে কনভার্ট করে নেন, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাহলে পরবর্তীতে সেটাকে বাইনারি করাটা অনেক সহজ হয়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পারপাস। এখন আমরা একটু দেখি ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার কি। ওকে, তো ইনস্ট্রাকশন সেট বা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার যেটা, সেটা হচ্ছে যে
ডিফারেন্ট ডিফারেন্ট সিপিইউ বা ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটেকচারের সিপিইউ ডিফারেন্ট ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। ঠিক আছে, যেমন ইন্টেল এক ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে যেটাকে বলা হয় x86, দেন এএমডি এক ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে যেটাকে বলা হয় RISC-V। এরকম বিভিন্ন ধরনের সিপিইউর নিজস্ব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। সো আপনি যেই ল্যাঙ্গুয়েজেই কোড করেন না কেন, রান করার আগে সিপিইউ ওইটাকে নিজের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেই ফরম্যাটে কনভার্ট করে নিবে। ঠিক আছে, তো এখন এই যে বিভিন্ন ধরনের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে বা ফরম্যাট আছে, এগুলাকে আসলে ওভারঅল দুইটা ফরম্যাটে ভাগ করা যায়। একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে সিস্ক। ঠিক আছে, তো দুইটা ফরম্যাটে কনভার্ট করা যায়, একটা হচ্ছে RISC আর একটা হচ্ছে CISC। সো রিস্কের ফুল ফর্ম হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর সিস্কের ফুল ফর্ম হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ওকে, তো মোটা দাগে এই দুই ভাগে ভাগ করা যায়। যত ধরনের ইনস্ট্রাকশন সেট আছে সেগুলাকে মোটা দাগে এই দুই ভাগে ভাগ করা যায়। তো ইন্টেলের x86 যেটা, সেটা হচ্ছে সিস্কের ভিতরে পড়ে। আর এএমডির যেটা আছে সেটা রিস্কের ভিতরে পড়ে। যেমন আর্ম যেটা ম্যাকের, এটাও হচ্ছে রিস্কের ভিতরে পড়ে। ঠিক আছে, তো এখন এই দুইটার মানে কি বা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? সো নাম থেকে বোঝা যাবে সেকেন্ড যেটা সেটা একটু কমপ্লেক্স, প্রথম যেটা সেটা একটু সিম্পলার। ঠিক আছে, এখন কমপ্লেক্স আর সিম্পল হওয়ার সুবিধা বা অসুবিধা কি? তো কমপ্লেক্স মানে হচ্ছে মোর টাইপ অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো এটা আর একটু যদি স্পেসিফাই করি, ধরেন আমার কাছে একটা ইনস্ট্রাকশন আছে যেটা দুইটা নাম্বারকে যোগ করে, দেন আমি আরেকটা ইনস্ট্রাকশন লিখলাম যেটা তিনটা নাম্বারকে যোগ করে। ঠিক আছে, তো আমি দুইটা ইনস্ট্রাকশন লিখলাম, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে add 3। ওকে, তো অ্যাড কি করে? অ্যাড হচ্ছে অ্যাড A, B, C যদি আমি লিখি তাহলে ও বি আর সি কে যোগ করে এতে রাখে। আর add 3 লিখে আমি যদি লিখি A, B, C, D, তাহলে ও BCD কে যোগ করে এতে রাখে। সোফার আমরা কি, মানে সোফার কি আপনারা আমার সাথে আছেন? Yes, sir. না বুঝলে বলবেন, ঠিক আছে, কারণ এই এই জিনিসটা প্রথম প্রথম বোঝা একটু কঠিন। তো ধরেন আমি এরকম দুইটা ইনস্ট্রাকশন লিখছি, এখন আমাকে একটু বলেন সেকেন্ড ইনস্ট্রাকশনটার কি দরকার ছিল? এখানে তো আরেকটা নতুন নাম্বার আমি অ্যাড করতেছি। হ্যাঁ, না বি মানে আর কথা হচ্ছে যে যে ইনস্ট্রাকশনটা দুইটা সংখ্যাকে যোগ করতে পারে, আমি চাইলে ওই ইনস্ট্রাকশন দিয়ে মানে 2 লাইন লিখে তিনটা নাম্বার যোগ করতে পারতাম না? ইয়েস স্যার, পারা যেত। হ্যাঁ, করা যেত, তাই না? সো আমরা মানে আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে আসছি, হয়তো আমাদের এই ইনস্ট্রাকশন থাকার কারণে কোডের লাইন সংখ্যা কিছুটা কমবে, রাইট? স্যার, যেহেতু সিম্পল ইনস্ট্রাকশনটা দিয়ে 2 লাইন লিখতে হইতো, এটা দিয়ে 1 লাইন লিখেই হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশনের একটা আইডিয়া আর কি, যে আপনি হয়তো বিভিন্ন কমপ্লিকেটেড অপারেশন করার জন্য এক একটা ইনস্ট্রাকশন নিয়ে আসবেন যেগুলো আসলে অন্য ছোট ছোট ইনস্ট্রাকশন দিয়ে করা যাইতো, বাট একটু বেশি লাইন লিখতে হইতো আর কি। ঠিক আছে, সো যখন আমরা নতুন নতুন কমপ্লেক্স ইনস্ট্রাকশন ইন্ট্রোডিউস করি তখন দুইটা সমস্যা তৈরি হয়। একটা সমস্যা হচ্ছে যে আপনি যত নতুন নতুন ইনস্ট্রাকশন তৈরি করবেন আপনার কোডের ভ্যারিয়েশন তত বাড়বে। যেমন দেখেন, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম
যে আমাদের কোডে একটা ইনস্ট্রাকশন, একটা সোর্স আর দুইটা ডেস্টিনেশন থাকবে, রাইট? কিন্তু যখনই আপনি এই যে নতুন ইনস্ট্রাকশনটা নিয়ে আসলেন অ্যাড 3, এখানে কিন্তু তিনটা সোর্স আছে, বিসিডি তিনজনই সোর্স, তাই না? So, এটা কিন্তু আমাদের যে কমন প্যাটার্ন সেটাকে ভায়োলেট করে ফেললো। তো আপনি যত কমপ্লেক্স ইনস্ট্রাকশন আনার চেষ্টা করবেন, তত আপনার কোডের ভিতরে নতুন নতুন ভ্যারিয়েশন আসবে, আর আপনি আম, মানে কোনো ফিক্সড প্যাটার্ন তখন রাখতে পারবেন না। তো তখন যেটা হবে যে বাইনারিতে কনভার্সনটা কঠিন হয়ে যাবে, কিন্তু আপনার কোডের লাইন সংখ্যা কমে আসবে, যেহেতু আপনি কমপ্লেক্স ইনস্ট্রাকশন নিয়ে আসছেন। আপনার কোডে তখন লাইন কম থাকবে, বাট প্রত্যেকটা লাইনকে ট্রান্সলেট করতে বেশি সময় লাগবে। ওকে। আর টাইম আপনি কমপ্লেক্স যদি শুধু সিম্পল আরেকবার বলেন, আমি ঠিক শুনতে পাইনি। টাইম কমপ্লেক্সিটিটাও এখানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো মানে ট্রান্সলেট করতে বেশি সময় লাগতেছে আর কি। কিন্তু যদি আপনি হচ্ছে আম, শুধু সিম্পলিফাইড ইনস্ট্রাকশন গুলাই রাখেন, কমপ্লেক্স ইনস্ট্রাকশন গুলা না রাখেন, তখন যেটা হবে যে আপনার কোডটা বড় হবে, যেহেতু আপনার কাছে সহজ সহজ ইনস্ট্রাকশন আছে। তো তখন আপনাকে বেশি লাইন লিখতে হবে, তো আপনার কোডটা বড় হবে, কিন্তু ট্রান্সলেট করতে কম সময় লাগবে। ওকে। তো আমরা বেসিক্যালি রিস্কেরই একটা ভার্সন শিখবো, যেটাকে বলা হয় হচ্ছে RISC-V। আমরা এটা শিখবো। এটা হচ্ছে ইউসি বার্কলিতে ডেভেলপ করা হয়েছে, পরবর্তীতে এটা ইউজ করে আরো অনেক ধরনের ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার তৈরি করা হয়েছে। তো এখন আমরা অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন গুলাতে যাই। আচ্ছা, তো রিস্কে অনেক ধরনের ইনস্ট্রাকশন আছে। প্রথম এবং সবচেয়ে সিম্পল যে ধরনের ইনস্ট্রাকশন সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে। এন্ড যোগ বিয়োগ গুণ ভাগ আমরা একটু আগে আমি যেই ফরম্যাটটা দেখাইলাম সব সময় এই ফরম্যাটেই করব, যে একটা ইনস্ট্রাকশনের নাম, দেন একটা ডেস্টিনেশন, দেন দুইটা সোর্স। তো যোগ করতে হইলে অ্যাড, বিয়োগ করতে হইলে সাব, গুণ করতে হইলে মাল্টিপ্লাই বা এমইউএল, ভাগ করতে হইলে ডিভিশন বা ডিআইভি। ঠিক আছে। সো যোগ বিয়োগ গুণ ভাগ সব ইনস্ট্রাকশন সেম টাইপের হবে। এখন এখানে একটু ছোট চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন কোডে আমি এই যে GHI ভ্যারিয়েবলের নামগুলো ইউজ করছি, তাই না? তো একটু আগে আমি কি বলছিলাম, যে ভ্যারিয়েবলের নাম যা খুশি তাই দিতে পারলে একটু প্রবলেম ক্রিয়েট হবে। সেটা হচ্ছে যে এই ভ্যারিয়েবল গুলাকে পরবর্তীতে বাইনারিতে কনভার্ট করা কঠিন হয়ে যাবে, যেহেতু আমরা হচ্ছে আহ ধরেন আপনি একটা কোড লিখছেন যেখানে 5,000টা ভ্যারিয়েবল আছে। আসলে কোনো কোডে 5,000টা ভ্যারিয়েবল লাগার কথা না, আপনি ফোর্সফুলি ওইভাবে কোড করছেন আর কি। তো তখন যেটা হবে যে এই প্রত্যেকটা ভ্যারিয়েবলের এগেনস্টে একটা বাইনারি নাম্বার অ্যাসাইন করতে হবে, তাই না? So, এটা একটু কঠিন। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা রেজিস্টার নিয়ে কাজ করি। সো রেজিস্টার মানে কি আমাদের মনে আছে? আই থিংক আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, কারো কি মনে আছে? কেউ একজন আন্দাজ করে বলেন। আহ আচ্ছা, আমি বলি। সো রেজিস্টার যেটা, সেটা হচ্ছে যে সিপিইউর সবচেয়ে ক্লোজেস্ট যে মেমোরি এন্টিটি সেটা হচ্ছে রেজিস্টার। প্রত্যেকটা সিপিইউর কাছে ফিক্সড অ্যামাউন্ট অফ রেজিস্টার্স থাকে, এন্ড সিপিইউ যখন কোনো ডেটা আপডেট করে সে সাধারণত সেটা রেজিস্টারে নিয়ে এসে তারপরে আপডেট করে। ঠিক আছে। তো RISC-V যেটা, যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, সেখানে আমরা ধরে নেই যে আমাদের কাছে 32টা 64 বিটের রেজিস্টার আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাছে 32টা রেজিস্টার আছে, প্রত্যেকটা রেজিস্টারে ম্যাক্সিমাম 64 বিট নাম্বার রাখা যায়, এবং এই 32টা রেজিস্টারকে আমরা নেমিং করব X0 থেকে X31 এই পর্যন্ত। এন্ড
এরপর থেকে এগুলাই আমাদের ভ্যারিয়েবলের, আমরা নতুন কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারবো না। আমাদের ভ্যারিয়েবল x0 থেকে x31 পর্যন্তই হইতে পারবে। ওকে, তো একটু আগে আমরা এখানে যে এই যে জি, এইচ, T0, T1, F এগুলা দেখলাম, এগুলা আমরা ইউজ করতে পারবো না। আসলে আমাদেরকে এইগুলার জায়গায় x0 থেকে x31 এই রেজিস্টার গুলাকে ইউজ করতে হবে। ওকে, তো এই রেজিস্টার গুলাকে ইউজ করার একটা আম, কি বলবো, একটা প্যাটার্ন বা একটা ফরম্যাট আছে বা কনভেনশন আছে, যেটা আপনি ফলো না করলে কোনো সমস্যা নাই, বাট ফলো করা উচিত। ওকে, সো কনভেনশনটা কি? আমরা x0 যে রেজিস্টারটা সেখানে সবসময় জিরো রাখবো। ওকে, তো এইটাকে আমরা নর্মাল কোনো কাজে ইউজ করব না, আমরা x0 কে জিরোর সাবস্টিটিউট হিসেবে ইউজ করব। অর্থাৎ কোনো একটা জায়গায় ধরেন আপনার জিরো যোগ করতে হইলো বা জিরো দিয়ে গুণ করতে হইলো, আপনি জিরো সংখ্যাটা ইউজ না করে x0 ইউজ করবেন। এটার সুবিধা কি সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখতে পাবো। দেন x1 এ থাকবে হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। আচ্ছা, x1 2 3 4 এই চারটার কাজ আমরা হচ্ছে পরবর্তীতে দেখব, যখন আমরা আরেকটু ভালো ট্রান্সলেশন শিখে যাব তখন এই জিনিসগুলো আমরা ভালো বুঝতে পারবো। এখন আমাদের দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টেম্পোরারিজ এন্ড সেভড রেজিস্টার্স। এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার। তো এই দুইটার কাজ কি? আম, ধরেন আমরা আগের কোডটাতেই আসি, এই যে এই কোডটা, যে f = g+h - i+j। এখন এইখানে মানে বলে দেওয়া আছে যে এফ থেকে জে পর্যন্ত যে ভেরিয়েবল গুলা f, g, h, i, j, এই ভেরিয়েবল গুলা আছে হচ্ছে এফ আছে x19 এ, জি আছে x20 তে, এইচ আছে x21 এ, আই আছে x22 তে, জে আছে x23 তে। এটা কি বুঝতে পারছি আমরা যে ভেরিয়েবল গুলাকে এক একটা রেজিস্টারে অ্যাসাইন করে দেওয়া হয়েছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো লস্ট হয়ে গেছেন, বাট না বুঝলে যেখান থেকেই বুঝেন নাই সেখান থেকে আমার রিপিট করতে কোনো সমস্যা নাই, কারণ এই চ্যাপ্টারটা না বুঝলে আসলে এই কোর্সে মানে এর পরে আর কোনো কোনো কিছুই বুঝতে পারবেন না। সো এগেইন আমি একটু রিপিট করি, আমরা আমাদের অরিজিনাল কোডে যেরকম ভাবে ভ্যারিয়েবল গুলা ইউজ করি, আমরা অ্যাসেম্বলি কোডে ভ্যারিয়েবলের সাবস্টিটিউট হিসাবে রেজিস্টার্স গুলাকে ইউজ করব, এন্ড রেজিস্টার গুলার নেমিং হবে x0 থেকে x31 পর্যন্ত। তো এখানে যেরকম সি কোডে ভ্যারিয়েবল হিসাবে f, g, h, i, j ইউজ করা হয়েছে, এইটাকে অ্যাসেম্বলিতে ট্রান্সলেট করতে হইলে আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবলকে কোনো একটা রেজিস্টার অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে, সো এফ কে x19, জি কে x20, এইচ কে x21 এন্ড সো অন, এইভাবে এগুলাকে অ্যাসাইন করে দেওয়া আছে। তো আপনাদের যখন এক্সামে কোড ট্রান্সলেট করতে দিবে, তখন এক্সাম হলেও বলে দিবে যে এই ভ্যারিয়েবলটা এই রেজিস্টারে আছে, অর্থাৎ অ্যাসাইনটা করে দিবে। ওকে, এখন একটু খেয়াল করেন, এই যে ভ্যারিয়েবল গুলা এইগুলা আপনার কোডে পরবর্তীতে ইউজ হইতে পারে, তাই না? যেহেতু এরা ভ্যারিয়েবল, আপনি হয়তো পরের লাইনে আবার জি বা এইচ ইউজ করবেন। তো এই ভ্যারিয়েবল গুলার ভ্যালু আপনাকে আসলে সেভ করে রাখতে হবে। কিন্তু যখন আমরা ট্রান্সলেট করতেছি, এখানে একটু খেয়াল করে দেখেন, প্রথমে কি করা হয়েছে, আমি একটু এখানে অ্যানোটেট করি। x20টা কোন ভ্যারিয়েবল? কেউ একটু আমাকে এগুলা বলে বলে হেল্প করেন। x20টা কোন ভ্যারিয়েবল? G+H. x20 হচ্ছে জি, G. x21 হচ্ছে H. এইচ। তাহলে x5 এ কি সেভ করা হচ্ছে? F. না, মানে এই লাইনটা জি দেখেন, প্লাস এইচ। g+h, তাই না? মানে জি আর এইচ যোগ করে x5 এ রাখা হচ্ছে। ওকে,
সিমিলারলি x6 এ কি রাখা হচ্ছে? I plus j. i প্লাস জে, তাই না? কারণ 22 হচ্ছে i, 23 হচ্ছে জে। তো এখানে রাখা হচ্ছে i প্লাস জে। দেন লাস্ট লাইনে কি করা হইলো? জি প্লাস এইচ মাইনাস আই প্লাস জে করে সেটাকে x19 এ রাখা হচ্ছে, তাই না? কারণ x19 হচ্ছে If এফ। তো এইভাবে পুরা কাজটা করা হয়েছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে কি দেখেন, এই যে x5 আর x6 আপনি ক্যালকুলেট করলেন, এইটা কি আপনার এর পরে আর কোথাও কাজে লাগবে? আমার প্রশ্নটা কি বুঝতে পারছি? যে আমি এই যে আমি জি প্লাস এইচ ক্যালকুলেট করলাম, দেন আই প্লাস জে ক্যালকুলেট করলাম, এটা কেন করলাম? কারণ আমার হচ্ছে এই ফাইনাল ক্যালকুলেশনটা করতে হবে, তাই না? এটা করার জন্যই তো আমরা এই দুইটা ভেঙে ভেঙে ক্যালকুলেট করছি, রাইট? না, এটা আর আলাদা করে লাগবে না, কারণ আমরা তো এটা আলটিমেটলি এফ এ স্টোর করতেছি, সো এফটা হ্যাঁ, কাজে সো লাগতে পারে পরে। হ্যাঁ, মানে বিয়োগ করে ফেলার পরে x5 আর x6 এর আর কোনো পারপাস নাই, রাইট? Yes, sir. হ্যাঁ। সো এইরকম যারা, এদেরকে বলা হয় টেম্পোরারি। ঠিক আছে? তো কেন এরা টেম্পোরারি? কারণ আপনার অরিজিনাল কোডে এরা আসলে কোনো ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করে না। আমার অরিজিনাল কোডে 5টা ভ্যারিয়েবল আছে, এফ জি এইচ আই জে, এন্ড এই 5টা ভ্যারিয়েবলের এগেনস্টে রেজিস্টার গুলা হচ্ছে x19 20 21 22 23, রাইট? এখন এই ভ্যারিয়েবল রিলেটেড কোনো ক্যালকুলেশন করার জন্য যদি আমার অন্য কোনো ভ্যালু বের করার দরকার হয়, সেগুলো আসলে আমার অরিজিনাল কোডে কখনো সেফ থাকে না, তাই না? এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট সংখ্যা, যেগুলো আমরা ফাইনাল কোনো একটা ক্যালকুলেশন করার জন্য বের করছি। যেমন এখানে জি প্লাস এইচ আর আই প্লাস যেটা আসলে করা হয়েছে এই ফাইনাল এফ এর ভ্যালুটা বের করার জন্য। তো এফ এর ভ্যালুটা বের হয়ে যাওয়ার পরে এই দুইটা ক্যালকুলেশনের আর কোনো কাজ নাই। তো এই ধরনের ক্যালকুলেশন যেগুলা কিনা ইন্টারমিডিয়েট ভাবে করা হয়েছে এন্ড ফাইনাল ক্যালকুলেশনের পরে সেটার আর কোনো পারপাস থাকে না, সেগুলাকে বলা হয় হচ্ছে টেম্পোরারি ক্যালকুলেশনস বা টেম্পোরারি ভ্যালুস। ঠিক আছে? এই টেম্পোরারি ভ্যালুস গুলাকে আমরা টেম্পোরারি রেজিস্টারে রাখবো। তো এখানে দেখেন, এই যে x5 থেকে x7 আর x28 থেকে x31 এরা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার্স। এই কারণেই এখানে x5 আর x6 ইউজ করা হয়েছে। বুঝতে পারছি? Yes, sir. হ্যাঁ। সিমিলারলি x9 এন্ড x18 থেকে x27 হচ্ছে সেভড রেজিস্টার, অর্থাৎ এরা কোনো না কোনো ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করবে। এই কারণে এখানে 19 থেকে 23 ইউজ করা হয়েছে, কারণ এরা কোনো না কোনো ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করে। ওকে? Yes, sir. এখন এই দুইটা কনভেনশন আপনাদের যে আসলে সবসময় হার্ড এন্ড ফাস্ট ফলো করতেই হবে তা না, বাট করলে বেটার। কেন বেটার? কারণ তখন আপনার কোডটা পড়ে বোঝা সহজ হয়। ওকে? এই পর্যন্ত কি সবাই আমার সাথে আছেন? Yes, sir. Yes. ওকে। তো সোফার আমরা শুধুমাত্র অ্যারিথমেটিক অপারেশনস দেখছি, অর্থাৎ অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভিশন। ওকে? এখন এরপরে আমরা দেখব হচ্ছে মেমোরি অপারেশন। এখন মেমোরি অপারেশনটা একটু কঠিন, তো এটার জন্য আমি একটু আপনাদের ইসের হেল্প নেব। আপনাদের হ্যান্ডআউট গুলা স্ল্যাকে দেওয়া হয়েছে, রাইট? Yes, sir. দেয়া হয়েছে। আচ্ছা, আমি স্ল্যাক থেকে লগ আউট হয়ে গেছি, এটা সমস্যা। আচ্ছা, তাহলে আমি নিজে একেই দেখাই, নেক্সট ক্লাসে আমরা হ্যান্ডআউট থেকে দেখি। তো এখন আসি হচ্ছে মেমোরি অপারেশনে। এখন মেমোরি অপারেশন বলতে আমরা কি বুঝাচ্ছি?
দেখেন আমরা তো আগেই বলে দিলাম যে আমরা ফিক্সড নাম্বার অফ রেজিস্টার্স ইউজ করব, তাই না? এন্ড আমাদের কাছে রেজিস্টার্স কয়টা আছে? x0 থেকে x31 পর্যন্ত। হ্যাঁ, সো টোটাল 32টা। এখন আমার কোডে কি 32টার চেয়ে বেশি ভ্যালু থাকতে পারে না? পারে স্যার। অবশ্যই পারে, তাই না? প্লাস আমার কোডে তো অ্যারেও থাকতে পারে। এবং চিন্তা করেন আপনি একটা 100 সাইজের অ্যারে নিলেন, এখানে 100টা ভ্যালু আছে না? আম, আপনি একটা 100 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলে সেটাতে তো আপনি 100টা ভ্যালু রাখবেন, তাই না? বাট Yes, sir. প্রবলেম হচ্ছে আপনার কাছে রেজিস্টার আছে 32টা। তো 32টা রেজিস্টারে তো 100টা ভ্যালু রাখা যাবে না, রাইট? Yes, sir. হ্যাঁ। তো এই কারণে যখন অ্যারের বিষয়টা চলে আসবে, অ্যারে মানে আমরা বুঝছি তো, তাই না? পাইথনে আই গেস লিস্ট বলে, বাট সি বা সি প্লাস প্লাসে এটাকে অ্যারে বলে। তো যখন অ্যারের বিষয়টা চলে আসতেছে তখন আসলে আমরা শুধু রেজিস্টার দিয়ে কাজ করতে পারবো না। তো তখন আমাদেরকে কি করতে হবে? আমরা আসলে যেটা করি, ধরেন এটা একটা অ্যারে, আমরা এই অ্যারেটার বেজ অ্যাড্রেস সেভ করে রাখি। এখন বেজ অ্যাড্রেস কি? বেজ অ্যাড্রেস হচ্ছে দা অ্যাড্রেস অফ A0। ওকে, তো অ্যারেটা তো অবশ্যই মেমোরিতে আছে, তাই না? মেমোরি বলতে আমি বুঝাচ্ছি র্যামে। পুরা অ্যারেটা, অর্থাৎ ধরেন 100 সাইজের একটা অ্যারে, সম্পূর্ণ অ্যারেটা র্যামে স্টোর করা আছে। আর আমরা কোনো একটা রেজিস্টারে শুধুমাত্র A0-র যে অ্যাড্রেসটা সেটাকে স্টোর করে রাখছি, এন্ড সেটাকে আমরা বলতেছি বেজ অ্যাড্রেস অফ অ্যারে। ওকে, বেজ অ্যাড্রেস কি এটা বুঝতে পারছি? Yes, sir. এখন আসি, আমরা যদি একটা ছবি আঁকি, ধরেন এটা হচ্ছে আমার র্যাম, র্যামের এই পজিশনে হচ্ছে A0 আছে। ওকে, তাহলে A1 কোথায় আছে? A0 র পরে। A0-র পরে, তাই না? এন্ড এটা কি আমরা শিওর যে এগুলো এরকম পর পর লেগে লেগে থাকবে, নাকি এরা আসলে ছড়াই ছিটায় থাকতে পারে? র্যান্ডমলিও থাকতে পারে। না, র্যান্ডমলি থাকতে পারে না আসলে। যখন কিনা অ্যারে ডিক্লেয়ার করা হয়, এটা সবসময় মাথায় রাখবেন, লিস্ট বা অ্যারে যেটা, এরা মেমোরিতে কন্টিনিউয়াসলি থাকে বা কনজিকিউটিভলি থাকে। ঠিক আছে, এই কারণেই আমরা শুধু শুরুরটার অ্যাড্রেস স্টোর করে রেখে দিতে পারি। বুঝতে পারছি? স্যার। তো আমরা শুধু প্রথমটার অ্যাড্রেস স্টোর করে রাখবো, পরের গুলা যেহেতু সিরিয়ালে আছে, তো পরের গুলার অ্যাড্রেস আসলে বের করা সম্ভব। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এখন একটা নতুন কথায় আসি। আমরা তো বলছিলাম যে আমাদের প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 64 বিট, তাই না? Yes, sir. হ্যালো, হ্যাঁ। সো 64 বিটে কয় বাইট? কেউ একজন বলেন, 64 বিটে 4 বাইট। কয় বাইট? স্যার 8 বাইট। 8 বাইট না? 7, 8। সো এইখানে আমি মেমোরিতে 8 বাইট ড্র করছি। ওকে, এখন আপনারা আমাকে বলেন A0 কোথায় শুরু হয় কোথায় শেষ হয়?
প্রথম ঘরটাতেই শুরু হয় আর ওইটাতেই শেষ হয়। বলতে এখানে শুরু হয়ে এখানেই শেষ হয়? স্যার এগুলো তো মানে কনজিকিউটিভলি আমার এখানে বসবে এক একটা ভ্যালু। তো হ্যাঁ, এখানে কিন্তু খেয়াল রাখবেন যে এগুলা প্রত্যেকটা হচ্ছে 1 বাইট, প্রত্যেকটা রো হচ্ছে 1 বাইট। তো আমার কোয়েশ্চেন হচ্ছে A0 কত, মানে কোথায় শুরু হয়ে কোথায় শেষ হবে? জাস্ট A0। স্যার এটা যদি 8 বাইট হয় তাহলে পুরো জায়গাটাই নেবে, মানে হ্যাঁ, ফার্স্ট পুরা থেকে শুরু জায়গাটাই হয়ে। নিবে, তাই না? ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত। আচ্ছা, এন্ড আমরা আসলে এটাও সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের মেমোরিতে, মেমোরি এরকম বাইট বাইট করে সাজানো থাকে, ঠিক আছে? র্যামে যে আপনি ডেটা রাখতেছেন, সেই ডেটাগুলো এরকম বাইট বাইট আকারে সাজানো থাকে, এন্ড প্রত্যেকটা বাইটের একটা অ্যাড্রেস থাকে। অর্থাৎ এটা যদি এক্স তম বাইট হয়, এটা হবে x+1 তম বাইট, তারপরেরটা, তারপরেরটা হবে x+2, x+3 অ্যান্ড সো অন। সো এটা কততম বাইট হবে? Sir, X+7. x+7 তম, রাইট? Plus, স্যার ভেরি গুড। তার মানে অ্যারের প্রত্যেকটা ডেটা যেখান থেকে শুরু হয় তার থেকে 8 নম্বর অ্যাড্রেসে গিয়ে শেষ হয়। ওকে, স্যার তাহলে আমি যদি কোয়েশ্চেন করি যে A0 অ্যাড্রেস যদি এক্স হয়, তাহলে A1 এর অ্যাড্রেস কত? Sir, X+8. x+8, রাইট? এই জায়গাটা হচ্ছে A1 এর শুরু, রাইট? Yes, sir. এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? এটা একদম ভালো মতো বুঝতে হবে, না হইলে মানে এটা নিয়ে এক্সামে এখানে অনেক একটা fact হচ্ছে কমপ্লিকেটেড প্রশ্ন আমরা আসে তো আর কি। এটাকে হ্যাঁ, ডিফাইন করে দিয়েছি যে A0টা হচ্ছে এক্স থেকে x+7 পর্যন্ত। এখন এটা তো স্যার যেভাবে ডিফাইন করছে সেটার উপর ডিপেন্ড করতেছে, মানে অলওয়েজ কি A0 লাস্ট অ্যাড্রেসটা x+7ই হবে? আচ্ছা, না, আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু 64 বিট করে। এখন ধরেন আপনি একটা সংখ্যা নিলেন 7, 7-এর আসলে বাইনারিতে 3 বিট দরকার, তাই না? 7-এর বাইনারি হচ্ছে 111, রাইট? জি, হ্যাঁ। তো yes. এটা তো বাইনারিতে মাত্র 3 বিট জায়গা নেয়। স্টিল আপনি সেভ করার সময় এটাকে 64 বিটে এক্সটেন্ড করে তারপরে সেভ করবেন। ওকে ওকে, জি সো স্যার বুঝতে আমাদের পেরেছি। প্রত্যেকটা সংখ্যা 64 বিটই হবে, যার কারণে প্রত্যেকটা সংখ্যা 8 বাইট জায়গা নিয়েই থাকবে। বুঝতে পারছি? ওকে, জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ। সো তাহলে এগেইন, একটু আগে যে প্রশ্নটা করলাম যে আমাদের A0 অ্যাড্রেস যদি এক্স হয়, A1 এর অ্যাড্রেস হচ্ছে x+8, তাই না? স্যার তাহলে A2 এর অ্যাড্রেস কত? x+16। x+16। A3 এর অ্যাড্রেস হচ্ছে x+24, দেন A4 এর অ্যাড্রেস হচ্ছে x+32 অ্যান্ড সো অন, রাইট? Yes, sir. Yes, sir. তো আমরা এই এই হিসাবটা তো সবার কাছে ক্লিয়ার, ওকে? তো এই হিসাবটা যদি সবার কাছে ক্লিয়ার হয়, তাহলে আমাকে বলেন, এখানে বলা আছে যে বেস অ্যাড্রেস অফ এ ইজ x22, মানে x22 তে এর বেস অ্যাড্রেসটা সেভ করা আছে। ওকে, তো x22 তে কি আছে? x22 তে আছে হচ্ছে অ্যাড্রেস অফ A0, তাই না? তো এখন আমাকে তাহলে বলেন A8 এর অ্যাড্রেস কত হবে?
আপনারা কি কোয়েশ্চেনটা বুঝছেন? A0 অ্যাড্রেস যদি হয় x22, তাহলে A8 এর অ্যাড্রেস কত? স্যার x22 প্লাস 64। হ্যাঁ, তো x22 প্লাস 64 কিভাবে বের করছেন? স্যার x22 প্লাস 8 ইন্টু 8। 8 ইন্টু 8, তাই না? তো Yes, আমরা সিম্পলি জিনিসটাকে এভাবে বলবো যে অ্যাড্রেস অফ AI equals to address of A0 plus I into 8, রাইট? তো yes, sir. এভাবেই আমরা কাজ করব। তো A12 এর অ্যাড্রেস হবে x22 প্লাস 12 ইন্টু 8 বা x22 প্লাস 96, ঠিক আছে? সো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমাদের বাকি কাজ সহজ। তো এখানে দেখেন আমাদের কোডটা খুবই সিম্পল। A12 এর সাথে A12 ইকুয়াল টু H প্লাস A8, এটা করতে হবে, তাই না? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে A8 এর ভ্যালুটাকে কোনো একটা রেজিস্টারে নিয়ে আসা। তো এটার জন্য আমরা কি করছি, একটা নতুন ইনস্ট্রাকশন ইউজ করা হচ্ছে এলডি। এলডি মানে হচ্ছে লোড, ঠিক আছে? তো ও কি করে, মেমোরি থেকে কোনো একটা ভ্যালু লোড করে নিয়ে আসে। ওকে, এখানে দেখেন কি লেখা আছে লোডের পরে, x9, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, যে এইখানে আমি ভ্যালুটা নিয়ে আসব। কোথা থেকে নিয়ে আসব? x22 প্লাস 64 থেকে। তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে পড়া হয় এইভাবে, 64 অফসেট, 64 অফসেট x22। তো এটার মানে হচ্ছে বেসিক্যালি x22 তে যে অ্যাড্রেসটা আছে সেখান থেকে 64 অ্যাড্রেস পরে যাইতে হবে, এন্ড সেইখানে যে ভ্যালুটা স্টোর করা আছে সেটাকে x9 এ নিয়ে আসতে হবে। আমরা কি বুঝতে পারছি এটা? ইয়েস স্যার। তো বেসিক্যালি আমরা কি করতেছি, x9 এ A8 এর ভ্যালুটা নিয়ে আসতেছি। ওকে, স্যার। এরপরে আমরা কি করলাম, x9 আর x21 যোগ করলাম, কারণ x21 এ আছে হচ্ছে h। তো আমরা বেসিক্যালি h প্লাস A8 করলাম, করে সেটাকে x9 এ স্টোর করলাম। এখন স্টোর করার পরে আমাদেরকে আবার কি করতে হবে, যে ভ্যালুটা পাওয়া গেছে, এই যে এই দুইটা যোগ করে যে ভ্যালুটা পাওয়া গেছে সেটাকে আবার মেমোরিতে A12 এর জায়গায় লিখে আসতে হবে। তো সেটাকে বলা হয় হচ্ছে স্টোর করা বা মেমোরিতে স্টোর করা। তো সেটার জন্য আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে স্টোর, এসডি মানে হচ্ছে স্টোর। তো আমরা এখন কি করব, x9 এ যে ভ্যালুটা আছে অলরেডি ক্যালকুলেট করা, সেটাকে এই অ্যাড্রেসে স্টোর করে আসব। তাহলে এখানে x9টা কি সোর্স না ডেস্টিনেশন? ডেস্টিনেশন। সোর্স। লোডে x9 হচ্ছে ডেস্টিনেশন, কারণ তখন আমরা কি করি,
এই অ্যাড্রেস থেকে একটা ভ্যালু নিয়ে এসে x9 এ রাখি। আর স্টোরে আমরা কি করি, x9 এ যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে গিয়ে এই অ্যাড্রেসে লিখে আসি। বুঝতে পারছি? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ। সো লোড আর স্টোর হচ্ছে দুইটা একটা আর একটার উল্টা কাজ। লোডে আমরা মেমোরি থেকে রেজিস্টারে ডেটা নিয়ে আসি, স্টোরে আমরা রেজিস্টার থেকে মেমোরিতে ডেটা নিয়ে যাই। তো এইটা হচ্ছে লোড আর স্টোরের কাজ গেল। এখন একটু আগে আমরা যেটা বললাম যে প্রত্যেকটা ডেটা হচ্ছে 64 বিট করে হবে, তাই না? তো এটা আসলে সবচেয়ে কমন কনভেনশন বা কমন ডেটা টাইপ অনুযায়ী প্রত্যেকটা ডেটা 64 বিট করে হয়। তো 64 বিটের এক একটা ডেটাকে আসলে বলা হয় কি, এগুলাকে বলা হয় ডাবল ওয়ার্ড। এই যে 64 বিট ডেটা ইজ কল্ড আ ডাবল ওয়ার্ড। ওকে। এখন ডেটার সাইজ 64 বিট ছাড়াও অন্যান্য সাইজ হইতে পারে। সো যেমন 32 বিট ডেটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড। এগুলো আমি লিখে দেখাই। তো 64 বিট মানে হচ্ছে ডাবল ওয়ার্ড। 32 বিট মানে হচ্ছে ওয়ার্ড। দেন 16 বিট মানে হচ্ছে হাফ ওয়ার্ড। দেন 8 বিট মানে হচ্ছে, 8 বিট মানে কি কেউ একজন বলেন? বাইট। কোয়ার্টার। বাইট। তো এই চারটা ডেটা টাইপ হইতে পারে আর কি। ঠিক আছে। এখন এই চারটা ডেটা টাইপ কেন বলতেছে হঠাৎ করে, এগুলার কাজ কি? তো আমরা যদি আবারও একটু পরে যাই, যখন আমরা এখানে এই যে 64 বললাম, এটার কাজ কি ছিল, আমরা কিভাবে এটা পাইছি? i×8 করে, তাই না? 8×8 করে, রাইট? এন্ড স্যার, সেটাও আমরা করছিলাম কিসের উপর বেস করে, যে এই যে আমাদের একটা মেমোরি আছে, মেমোরিতে প্রত্যেকটা ডেটা 8 বাইট জায়গা নিবে, তাই না? 1 2 3 4 5 6 6 7 8। তো একটা ডেটা যদি এক্স থেকে শুরু হয় তাহলে সেটা x+7 শেষ হবে, এন্ড পরের ডেটাটা শুরু হবে x+8 থেকে, রাইট? এগুলা বুঝছিলাম বলেই তো আমরা হচ্ছে A8 এর অ্যাড্রেস হচ্ছে 64 x22 এইটা করতে পারছি। স্যার। হ্যাঁ। এখন যদি ডেটাগুলা 64 বিট না হয়ে 32 বিট হইতো তাহলে কি হইতো? তখন A0 অ্যাড্রেস যদি হইতো x, তাহলে A1 কোথায় শুরু হইতো? x+4 x+4, তাই না? কারণ তখন যেহেতু প্রত্যেকটা ডেটা হচ্ছে 32 বিট করে, অর্থাৎ 4 বাইট করে, রাইট? তো 4 বাইটে A0 শেষ হয়ে যাইতো, দেন x+4 থেকে A1 শুরু হইতো। আমরা কি বুঝতে পারছি এটা? ইয়েস স্যার। হ্যাঁ। তাহলে যদি 16 বিট হইতো তাহলে কি হইতো? x+2 x+2। আর যদি 8 বিট হইতো তাহলে xই ধরা হতো। x+1 x+1 আর কি। x+1। হ্যাঁ।
তো আমি এটাও একটু এগেইন লিখে দেই, এটা চাইলে আপনারাও হচ্ছে খাতায় বা কোথাও লিখে নিতে পারেন। ফর ডাবল ওয়ার্ড অ্যাড্রেস অফ AI equals to base address plus I into 8. Then for word এটা হবে I into 4. For half word এটা হবে I into 2. আর for byte এটা হবে জাস্ট I। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. কেউ এটা না বুঝে থাকলে বলেন, কারণ দেখবেন এক্সামে বলে দিবে যে আপনার কাছে একটা হাফ ওয়ার্ডের অ্যারে আছে, সো তখন আপনার হাফ ওয়ার্ডের জন্য ওই অনুযায়ী হিসাব করা লাগবে I ইন্টু 2 করে করে। বাট স্লাইডে সব এক্সাম্পল আসলে ডাবল ওয়ার্ডের জন্য করা, যার কারণে যদি আপনি শুধু স্লাইড পড়ে যান, পরবর্তীতে এক্সামে হাফ ওয়ার্ড দিলে তখন ক্যালকুলেশনে ভুল করবেন। ঠিক আছে? তো এগুলো এইভাবে করে। অলসো লোডের ফুল ফর্মটা বলি। লোডের ফুল ফর্মটা হচ্ছে LD এর ফুল ফর্মটা হচ্ছে লোড ডাবল ওয়ার্ড। সেরকম HD এর ফুল ফর্মটা হচ্ছে স্টোর ডাবল ওয়ার্ড। তাহলে আমাকে একটু বলেন ওয়ার্ডের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা কি হবে? মানে এটা যেরকম লোড ডাবল ওয়ার্ড, ওয়ার্ডের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটার নাম হবে লোড ওয়ার্ড, তাই না? তো তখন সেটাকে বলা হবে LW। সিমিলারলি হাফ ওয়ার্ডের ক্ষেত্রে হবে LH, বাইটের ক্ষেত্রে হবে LB, এন্ড এগুলার স্টোরের ফরম্যাট হচ্ছে FH আর SB। বুঝতে পারছি? না বুঝে থাকলে বলেন কেউ, তাহলে আমি আবার বলতেছি, কিছু সমস্যা নাই। বেসিক্যালি আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি, ইনস্ট্রাকশনের নাম, ক্যালকুলেশন সবই হচ্ছে ডাবল ওয়ার্ডের জন্য। তো যদি আপনার কোয়েশ্চেনে বলা হয় যে এই অ্যারেটা একটা ওয়ার্ডের অ্যারে, তখন আপনি সবকিছু ওয়ার্ডের জন্য করবেন। তো ওয়ার্ডের জন্য ইনস্ট্রাকশনের নাম LD এর জায়গায় LW হয়ে যাবে। দেন স্টোরেরও ইনস্ট্রাকশনের নাম SD এর জায়গায় হয়ে যাবে হচ্ছে SW। ওকে? তো সিমিলার টু দ্যাট আমরা এখানে যেরকম 8 গুণ করে করে হিসাব করছি, ওয়ার্ডের জন্য আমরা 4 গুণ করে করে হিসাব করব। ওকে? সো এটাই আর কি, এই পর্যন্তই হচ্ছে মোটামুটি লোড, স্টোর আর মেমোরি অপারেশনের কাজ। আই থিংক আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। আম, হ্যাঁ, একটু অ্যাটেন্ডেন্সটা নেই, দাঁড়ান। স্যার আমাদের নেক্সট ক্লাসে কুইজ হতে পারে এরকম কিছু? নেক্সট ক্লাসে না, 22 তারিখে কুইজ হবে। আচ্ছা স্যার, আমাদের সিলেবাসটা একটু অ্যানাউন্স মানে করে দিলে শুধু ভালো হতো। চ্যাপ্টার 1 আমি ক্লাস শেষে অ্যানাউন্স করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স দিয়েন উৎস হেভেন চৌধুরী,
Present, sir. EM রেজওয়ান হোসেন, রাকিবুল ইসলাম লাবণ্য, প্রেজেন্ট স্যার। ওয়াসিব আহমেদ চয়ন, প্রেজেন্ট স্যার। সারিদা ইসলাম, প্রেজেন্ট স্যার। এমডি তানভীর রহমান, প্রেজেন্ট স্যার। সাদিয়া কাদের, প্রেজেন্ট স্যার। এমডি শাহরিয়ার আকবর, প্রেজেন্ট স্যার। ফৌজিয়া হাসান অরদি, প্রেজেন্ট স্যার। এমডি তারিফুল ইসলাম তালহা, ওয়াসিফ আরাবী, প্রেজেন্ট স্যার। স্যার তারিফুল ইসলাম তৌহিদা তালহা আছে। সুলতানা, তৌহিদা সুলতানা, আবু জাহাম শৈশব, প্রেজেন্ট স্যার। আয়ান সরকার, সায়ন্তন হাসান, ইয়েস স্যার। পূর্ণতা চৌধুরী, প্রেজেন্ট স্যার। আবিদা সুলতানা, প্রেজেন্ট স্যার। সাদমান রহমান, মোহাম্মদ আহনাফ চৌধুরী, Present, sir. ফারহান লাবিদ, প্রেজেন্ট স্যার। তানিম হাসান অভি, কাইফ আহমেদ খান, প্রেজেন্ট স্যার। মাহির জাওয়াদ চৌধুরী, সানিয়াত ফিরোজ খান, এমডি মাহফুজুল হক হামিদি, সোমানুর বিনতে শহীদ স্মিতা, Yes, sir. নাজমুল হাসান নাফিজ, ইয়েস স্যার। সৌম সাদাত, রায়ানুল হক, আব্দুল্লাহ আল নোমান, প্রেজেন্ট স্যার। সাকিব মাহমুদ, প্রেজেন্ট স্যার। মাইমুনা সৌদা জেনিসা, ইয়েস স্যার। দ্যুতি অরণি, প্রেজেন্ট স্যার। অভিক সাহা অর্ঘ্য, প্রেজেন্ট স্যার। মাহাজাবিন চৌধুরী, প্রেজেন্ট স্যার। মেহেরিন মমতাজ, খালেদ সাইফুল্লাহ করিম। প্রেজেন্ট বললো মেসেজে। মেসেজগুলা দেখতেছি, মেসেজ 4 জন দিছে। রিফার 2230 ও সেকশন 16। আইফোন। ওকে, ঠিক আছে সবাই, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর নেক্সট ক্লাস তো আই থিংক আপনাদের অফলাইনে হবে, রাইট? জি স্যার। ওকে, ফাইনালি ঠিক আছে তাহলে।